দীর্ঘ ২২ বছর পর কাল খুলনা যাচ্ছেন তারেক রহমান। সকাল ১০টায় খালিশপুর স্কুল মাঠের জনসভায় ভাষণ। একটি দলের বিরুদ্ধে নিজেদের কর্মী হত্যার অভিযোগ জামায়াতের, ক্ষমতায় গেলে সন্ত্রাসের রাজনীতি বন্ধের প্রত্যয়। নির্বাচনে অংশ নিতে পারবেন না কুমিল্লা ৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল, আপিল বিভাগের খারিজ লিভ টু আপিল। এবং আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় রায় ৫ ফেব্রুয়ারি, গুম নির্যাতনে হাসিনা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। দীর্ঘ ২২ বছর পর কাল খুলনায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় অংশ নেবেন তিনি। এরই মধ্যে শহর জুড়ে লিফলেট বিতরণ ও মাইকিং শুরু করেছে। তারেক রহমানের খুলনা আগমন ঘিরে বড় ধরনের শোডাউন দেবে বিএনপি। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, তারেক রহমানের আগমনের প্রস্তুতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন রয়েছি খালিশপুর প্রভাতী স্কুল মাঠে, যেখানে আগামীকাল সকাল 11টার সময় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা মহানগর ও জেলার নির্বাচনী জনসভায়। এবং তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনায় নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সেই সাথে এই যে জনসভাস্থল, সেই জনসভাস্থলের প্রস্তুতির কার্যক্রম জোরালোভাবে চলছে। যে এখানে স্টেজ এবং অন্যান্য যেসব জনসভার জন্য যেসব কার্যক্রম দরকার, সেই কার্যক্রম জোরালোভাবে চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। এবং আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা থেকে সাউন্ড সিস্টেম এবং মাইকের জন্য লোকজনও এসেছেন, এবং সারা শহর জুড়ে কিন্তু মাইকিং করা হয়েছে জনসভাকে ঘিরে। এবং জনসভার স্থলকে ঘিরে আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গিয়েছে, যেখানে পুলিশ কমিশনার জানিয়েছেন যে এইখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন এবং নিরাপত্তার জালে চারদিকে ঢেকে রাখবেন। এবং এই প্রস্তুতিটা যেটা বিএনপির শীর্ষ নেতাকর্মীরাও কিন্তু যারা আছেন এখানে এসে পরিদর্শন করে গেছেন, এবং তারা ইতিমধ্যে একটা সংবাদ সম্মেলনও করেছেন এই জনসভাকে ঘিরে। এবং এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেটা একটা ঐতিহাসিক রূপ নিচ্ছে। কারণ দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এখানে খুলনাতে আসছেন, এবং খুলনা যে নেতাকর্মীরা আছে তারা বলছেন এটা শুধু তারেক রহমানের আগমন নয়, এই তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সেটা গর্বের এবং আবেগের। কারণ এটা একটা সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও জনসভা হবে কালকের এই জনসভা। এবং এই জনসভা থেকে তিনি এই খুলনা অঞ্চলের নির্বাচনের যে বার্তা দিবেন, সেই বার্তা অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা তাদের জনসভার জন্য, নির্বাচনের জন্য কাজ করবেন। এবং এই জনসভাকে বলছেন নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার সাথে সাথে বলছেন যে আমাদের অনেক দিনের যে প্রত্যাশা তারেক রহমানকে দেখার, সেই তারেক রহমানকে দেখার এবং তার দিক নির্দেশনা পাওয়ার যে উৎসাহ উদ্দীপনা, সেটা বিরাজ করবে। সর্বশেষে এই পরিস্থিতি ছিল এই জনসভা প্রান্তরের প্রস্তুতি। শহীদুল, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শহীদুল। কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। সকালে ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন সবাই কেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গণ্ডগোল করতে না পারে। হিন্দু মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। কিছু লোক থাকবে কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাইরাই যেন ভোট দিতে পারে। একটা দুষ্টামি করার খারাপ বুদ্ধি আছে ব্যাপারে
এগুলো যেন কেউ করতে না পারে। একটি দল আগে নিজেদের মানুষকেই হত্যা করত, এখন তাদের হাত থেকে অন্য দলের মানুষও রেহাই পাচ্ছে না। বোঝাই যাচ্ছে ক্ষমতায় গেলে তারা হত্যার রাজনীতি শুরু করবে। শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11:15টার দিকে শ্রীবর্দিয়ার গোপালখিলা এলাকায় পৌঁছান তিনি। নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। ঘটনার কয়েকদিন পার হলেও কোনো আসামি ধরা না পড়ায় ক্ষোভ জানান জামায়াতের আমির। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নেয়। দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না। আপনিও জ্ঞানী, কিন্তু মানুষও জ্ঞানী। সব মানুষ সব মামলতবাজি, সব ধরনের ঠান্ডাবাজি ধরে ফেলে, এটা সময় লাগে না। আমরা আবারও বলবো, দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি। এরপর শেরপুর জনসভা শেষে জামালপুরে নির্বাচনী সমাবেশের অংশ নেবেন জামায়াতের আমির। সেখানকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান রিয়াদ। জামায়াতের আমিরের জনসভায় সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। যেমনটি পছন্দ করে না আপনার হচ্ছে এখানে সকাল 24 বছর পরে কিন্তু জামালপুরে জেলা আমিরের এখানে যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে বিগত এখানের জামাতের সকল নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু তারা এই সভাস্থলে হতে যাচ্ছে। সভাস্থলটা হচ্ছে জামালপুর জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী স্কুল সিংহজানি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই সমাবেশটা। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে জামালপুর এই সিংহজানি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামালপুর জেলার সকল স্তরের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে আপনার এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তাদের সকলের সাথে যোগাযোগ করে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই জামালপুরের বিগত 24 বছরে তারা কখনো তাদের এই এত বড় সমাবেশ করতে পারে নাই। আজকে এই সমাবেশে স্তরে জনগণের বুক ফুলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আমরা মানে তারা জানিয়েছেন যে তাদের একমাত্র মনোকাঙ্ক্ষিত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যেই সভাস্থলে আসেননি। উনি 12টার দিকে 12:30 দিকে কিন্তু আসার কথা ছিল, আসেননি। আমরা এখন একটু জানতে চাবো যে বিগত 24 বছরে তারা আসেনি, তাদের এই নিয়ে তাদের মন্তব্য কি আমরা জানতে চাবো। জেলা মিডিয়ার জাকিউল ইসলামের কাছে আমরা জানতে চাবো তাদের আজকের এই প্রত্যাশাটা কি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে মানুষের সমাগম হয়েছে আমরা খুবই আনন্দিত, খুবই উদ্বেলিত। আজকে সমাবেশ মাঠে কানায় কানায় ভর্তি হয়েছে মানুষ। আমরা বিগত 25 বছর পরে আমাদের আমিরে জামাত জামালপুরে আসছেন। এর আগে কোনো আমাদের জনসভা হয় নাই, এই প্রথম আমাদের জনসভা। আমাদের এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা আশা করি ইনশাল্লাহ আমিরে জামাত আজকে খুব সুন্দর একটা পরিবেশ হবে। তার বক্তব্যের মাধ্যমে আমাদের নেতা কর্মীরা এবং জামালপুরের নিপীড়িত মানুষগুলো খুবই উৎসাহিত হবে এবং 12 তালিকার প্রতিফলন হবে ইনশাল্লাহ, আশা করতেছি ইনশাল্লাহ। আমরা এই বিষয়ে আরেকটু কথা বলতে যাবো। আবার শেষ করতে যে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরবর্তী যে তারা সরকার গঠন আসতে পারলে তাদের এই বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করবে, এমনটাই জানিয়েছিলেন নির্বাচনী জামালপুর থেকে মাহমুদুল হাসান রিয়াদ। অসংখ্য ধন্যবাদ রিয়াদ, আপনাকে ধন্যবাদ। জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াদ। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মঞ্জুর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
তবে ওই আসনে বিএনপির অপর প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষের প্রতীকে নির্বাচন করতে পারবেন। এছাড়া কুমিল্লা 10 আসনে গফুর ভূঁইয়ার আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এই আসনেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় 5 ফেব্রুয়ারির রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারগেশন সেল গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে 5ম দিনে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই সাক্ষ্য। এর আগে 4র্থ দিনে মামলার দ্বিতীয় সাক্ষী গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ সহ ট্রাইব্যুনালের সার্বিক কার্যাবলী সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসাদ, আজকে কিন্তু ট্রাইব্যুনাল 2-তে আশুলিয়ার লাশ পোড়ানো মামলার যুক্তিতর্ক কিন্তু শেষ হয়েছে এবং রায়ের দিন ধার্য হয়েছে। যেমনটি জানেন যে আগামী 5 ফেব্রুয়ারি এর রায়ের দিন কিন্তু ধার্য হয়েছে। এই নিয়ে কথা বলেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে গ্যাস চেম্বারের যে হত্যাকাণ্ডটি, সে হত্যাকাণ্ডের পর যদি কোনো নারকীয় হত্যাকাণ্ড থাকে তাহলে আশুলিয়ার এই হত্যাকাণ্ড, যেখানে কিন্তু হত্যাকারীরা হত্যা করেই কিন্তু ক্ষান্ত হননি, লাশ পুড়িয়ে ফেলেছেন। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানিয়েছেন যে 6 লাশ পোড়ানোর যে ঘটনাটি, সেখানের মধ্যে কিন্তু একজন কিন্তু পুরোপুরি তখনও মরেনি, লাশ পোড়ানোর সময় জীবিত ছিলেন। অর্থাৎ এই 6 লাশের মধ্যে কিন্তু একজন জীবিত ছিলেন এবং একজনকে কিন্তু জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে তিনি এমনটাই দাবি করেছেন। এবং প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ সাজার দাবি করা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এই মামলার কিন্তু মোট 16 জন আসামি, এর মধ্যে কিন্তু 8 জন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি 8 জন কিন্তু পলাতক। এই হচ্ছে ট্রাইব্যুনাল 2-এর আশুলিয়া লাশ পোড়ানোর হত্যার মামলার রায় সম্পর্কিত তথ্য। এদিকে ট্রাইব্যুনাল 1-এ কিন্তু আজকে 2টি অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একটি হচ্ছে 2016 সালের 3রা আগস্ট যশোরে যে দুজন ছাত্রকে যে নির্যাতনের ঘটনা, সেই নির্যাতনের ঘটনায় কিন্তু এসপি মিজানুল আনিসুর রহমান সহ মোট 8 আসামির বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। একই ট্রাইব্যুনালে 2024 সালের 20 জুলাইতে 3 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় 9 আসামির বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তো ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। আসাদ। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুদাসসির। এবার ভোটের খবর। নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশে চলছে আলোচনা। কে হবে আগামীর জনপ্রতিনিধি এবং কাকে দেয়া হবে ভোট, সেই গল্পে মাতোয়ারা প্রায় সব জায়গা, এমনকি বাদ নেই চায়ের দোকানগুলো। তো আজকে এই জনপ্রতিনিধিদের কাছে যে প্রত্যাশার গল্প আছে, সেই গল্পগুলোই শুনতে চাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে প্রথমে শুনতে চাইবো যে আসন্ন যেই জনপ্রতিনিধি যেই আসুক না কেন, তার কাছে আপনার প্রত্যাশা কি রয়েছে? আমাদের প্রত্যাশা হইলো আমাদের এই ঢাকা 16 আসনে যিনি জনপ্রতিনিধি হবে জনগণের ভোটে, আইন শৃঙ্খলা বাহিনী এদের কার্যকরী ভূমিকা রাখতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে এবং এলাকা চাঁদাবাজি এগুলোর থেকে জনগণের শান্তি দিতে হবে। জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই তো ক্ষমতায় আসবে। আমাদের প্রত্যাশা আমাদের এলাকা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে থাকবে, মা বোনরা যেন ওই সচরাচর চলতে পারে সামাজিকভাবে, তারপরে এলাকার উন্নয়ন করতে পারে, চাঁদাবাজি ওই টেন্ডারবাজি এগুলো যেন বন্ধ থাকে। আমার জাতীয়ভাবে একটা চাওয়া আছে
বিশেষত আমাদের সন্তানরা প্রতি বছর সেশন ফি দিয়ে স্কুলে ভর্তি হয়। আমি এটার তীব্র প্রতিবাদ করি। আমি চাচ্ছি বর্তমান যারা ক্ষমতায় আসবে, জনগণ যাদের ম্যান্ডেট দেবে, এরা যেন এই বিষয়টা একটু চিন্তা করে। আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারি নাই। আমাদের সন্ত্রাস, তারপরে দুর্নীতি, এইগুলো যে নির্মূল হয় তাহলে বাংলাদেশটা সুন্দর হবে, সবার জন্য ভালো হবে। আমরা যেখানে যাই, চিকিৎসা ব্যবস্থা যাই, সেখানে করাপ্টেড। আমরা শিক্ষা ব্যবস্থা, সেখানেও সমস্যা। আমাদের যদি একটা ফ্যামিলি 3টে বাচ্চা থাকে, তাকে ভর্তি করতে হয়, তখন আমাদের হিমশিম খেতে হয়। কোনো খুন দেখতে চাই না, সাদাবাজ দেখতে চাই না, অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করবে এরকম পরিবেশ থেকে আমরা বাঁচতে চাই, যেন ভবিষ্যতে এরকম সমাজ আর গঠিত না হয়, যে সমাজ আমরা অতীতে দেখে আসছি। সবার আগে চাওয়া সুন্দর একটি দেশ, সুন্দর একটি নির্বাচন এবং জনগণের ম্যান্ডেটে হওয়া একজন জনপ্রতিনিধি এবং তার কাছেই প্রত্যাশা যে আসন্ন এই যেই ক্ষমতায় আসুক না কেন, সে যেন একটি গুম খুন মুক্ত দেশ দিতে পারে। তো এই ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসন্ন যেই জনপ্রতিনিধি আসবেন তার কাছে জনগণের প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নির্বাচনী মাঠ সরগরম করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। নিজ ও দলের পক্ষে ভোট টানতে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, আর ভোটাররাও কষছেন নানা হিসেব। সুবলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা প্রতিদিনই গণসংযোগ করে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিনাজপুর জেলায় 6টি আসনে মোট ভোটার 26,60,734 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,29,457 জন, নারী ভোটার 13,31,255 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 22 জন। 6টি আসনের মধ্যে দিনাজপুর 1, 2 ও সদর 3 আসনের বিএনপির সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামের। এছাড়াও জাতীয় পার্টি ও একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচন সামনে রেখে এখন মাঠে ঘাটে, বাজার ও চায়ের দোকানে ভোটারদের মধ্যে চলছে নির্বাচনী কথোপকথন। অবহেলিত এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। এমন প্রার্থীকে কামনা করছি যিনি সাধারণ জনগণের জন্য সহায়ক হবেন, মানুষের সাথে সবসময় থাকবে। আমরা এরকম একটি প্রার্থী চাচ্ছি, এমন একজন প্রার্থী চাই, সৎ, নির্ভীক, সাহসী। বীরগঞ্জ কাহারোল নিয়ে গঠিত দিনাজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম, আর জামায়াতের প্রার্থী মতিউর রহমান ভোটযুদ্ধে নেমেছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। বীরগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ বিশিষ্ট হাসপাতাল এবং পূর্ণাঙ্গ হাসপাতাল রূপান্তর। সততার সাথে কোন রকম ঘুষের বিনিময় যেন না হয়, কোনো কাজ দুর্নীতির বিনিময়ে কোনো কাজ না হয়, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বীরগঞ্জকে আরো গড়ে তোলা। এদিকে বিরল ও বোচাগঞ্জ নিয়ে দিনাজপুর 2 আসনে ভোট চাইতে দৌড়ঝাঁপ করছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে এলাকার কাজ করতে চাই। সাধারণ মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী মানুষ কি চায়, মানুষের কি চাওয়া, সেটাকে মূল্যায়ন করে আমরা কাজ করতে চাই। যতগুলি জায়গাতে গিয়েছি, হাট বাজারে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মানুষ, সাধারণ মানুষ আমাকে তারা গ্রহণ করছে। বিরল বোচাগঞ্জে যতটুকু গণসংযোগে বেড়ে হয়েছি, স্বতঃস্ফূর্ত ছাড়া। আর দিনাজপুর 3 তথা সদর আসনে ভোটের মাঠে সমালতালে ছুটছেন বিএনপি ও জামায়াত। ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণ কিন্তু আগামী 12 তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সম্মানিত ভোটারবৃন্দের কাছে দোয়া চাচ্ছি, ইনশাআল্লাহ আগামীর বিজয়ের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। 3438 বর্গ কিলোমিটারের এই জনপদে মাদক নিয়ন্ত্রণ ও কৃষি অর্থনীতির উন্নয়নে যারা কাজ করবে তাকেই সংসদে পাঠাতে চান এখানকার মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চলতি বছরেই চালু হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। তাতে শহরের যানজট কমাসহ বাড়বে নাগরিক সুবিধা। তবে নানা জটিলতায় সময় ও ব্যয় বাড়িয়েও এখনও পুরোপুরি কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। বাকি কাজ শেষ করে চলতি বছরে রাস্তাটি চালু করে দেয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
চট্টগ্রাম নগরবাসীর সুবিধার্থে 2017 সালে শাহ আমানত সেতু থেকে কালুরঘাট পর্যন্ত 9 কিলোমিটার বাঁধ কাম সড়ক নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে নানা প্রতিকূলতায় প্রকল্পের কাজ শেষ করতে পারেনি সিডিএ। তাতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে প্রকল্প ব্যয়। তবে চলতি বছরে সড়ক চালুর আশা করছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের 85% কাজ। সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতার 4 লেনের সড়ক কাম শহর রক্ষা বাঁধে বর্ষায় পানি নিষ্কাশনে 12টি সুইচ গেট সহ স্থাপন করা হবে পাম্প। তাতে কমে আসবে নগরীর জলবদ্ধতা। সিডিএ তো সুন্দর একটা রাস্তা উপহার দিছে আমাদের চট্টগ্রামবাসীকে, আমরা এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নতুন ব্রিজ থেকে কালুঘাট ব্রিজ যাইতে আপনার 10 মিনিটও লাগে না, শহরের যানজটও কমবে। আর যেগুলো সুইচ গেট করছে এগুলো জলবদ্ধতার জন্য এগুলো হচ্ছে আর কি। নতুন ব্রিজ থেকে কালুঘাট পর্যন্ত খুব সুন্দর আসা যাওয়া হবে, এরিয়াবাসীর জন্য সুবিধা হবে, চট্টগ্রামবাসীর জন্য এটা অনেক আনন্দের বিষয়। বর্তমান পরিস্থিতি বেশি ফেস করতেছি কোথায়, যানজট। এই যানজটের যে ভোগান্তিটা আমাদের পক্ষে এটা কমবে। 9 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তাটির বেশিরভাগ কাজই হয়ে গেছে। বাকি কাজ শেষ করে চলতি বছরের মধ্যেই রাস্তাটি চালু করে দেওয়া সম্ভব হবে বলে জানান প্রকল্প পরিচালক। এই প্রজেক্টটার এই পর্যন্ত প্রায় 85% কাজ সমাপ্ত হয়ে গেছে। শুধুমাত্র কালুঘাট প্রান্ত এবং সামান্য সেতুর 2 প্রান্তে 1/2 কিলোমিটার করে বাকি রয়েছে। এই 2 প্রান্তের 1 কিলোমিটার যদি আমরা শেষ করতে পারি, আমরা আশা করছি প্রজেক্টটা আমরা আগামী ডিসেম্বরের আগেই এই বছরের মধ্যে প্রজেক্টটা আমরা রাস্তাটা চালু করতে পারবো। শুরুতে 2310 কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হলেও বর্তমানে ব্যয় বেড়ে হয়েছে 2979 কোটি টাকা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পরিবেশ সংরক্ষণে সরকারের সিদ্ধান্তে সেন্ট মার্টিন দ্বীপে আজ থেকে টানা 9 মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার চলতি মৌসুমের শেষ দিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করেছে। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত থাকলেও এবার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে পর্যটকদের রাত যাপনও নিষিদ্ধ ছিল। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এবার খেলার খবর। ক্রিকেট। অদম্য বাংলাদেশ টি-20 কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো আগামী 5, 6, 7 এবং ফাইনাল 9 ফেব্রুয়ারি। টুর্নামেন্টটিতে 3টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। 3 দলের এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন দাস, দুর্বার একাদশকে নাজমুল শান্ত ও দুরন্ত একাদশের দায়িত্ব পালন করবেন আকবর আলী। টুর্নামেন্টের জন্য মোট 2.5 কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে অংশ না নেয়ায় নতুন এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা যাচ্ছেন তারেক রহমান। সকাল 10টায় খালিশপুর স্কুল মাঠের জনসভায় ভাষণ। একটি দলের বিরুদ্ধে নিজেদের কর্মী হত্যার অভিযোগ জামায়াতের, ক্ষমতায় গেলে সন্ত্রাসের রাজনীতি বন্ধের প্রত্যয়। নির্বাচনে অংশ নিতে পারবেন না কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল, আপিল বিভাগে খারিজ টু লিভ খারিজ। এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় 5 ফেব্রুয়ারি। গুম নির্যাতনের হাসিনা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।